নমস্কার নমস্কার প্রত্যেককে যারা লাইভ দেখছেন, প্রত্যেককে সশ্রদ্ধ প্রণাম, অনেক শ্রদ্ধা। অনেক প্যারাটিচার স্যারেরাও দেখছি লাইভ দেখছেন। হ্যাঁ, ভালো আছি, ভালো থাকতে হবে। প্যারাটিচার স্যার ম্যাডামদের অনেক শ্রদ্ধা। এই লাইভে এর আগেও অনেকগুলো লাইভ হয়েছে, তো নানান রকম কমেন্ট থাকবে। কমেন্ট সেকশন আপাতত রিপ্লাই দিচ্ছি না। যে কথা বলতে লাইভে এলাম, লাইভ অনেকেই দেখেন আমাদের, আমরা চাকরি প্রার্থী, আমাদের বন্ধু বান্ধবী যারা যেমন দেখেন তেমন আধিকারিক অনেকেই দেখেন। আমরা 2022 সালের টেট উত্তীর্ণ। 2018 সাল থেকে যারা প্রাইমারি শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে যারা প্রশিক্ষণ করতে বিভিন্ন ডিএলএড কলেজে গেছিল, সেই 18 সাল থেকে অপেক্ষা করে 18 সালেও প্রাইমারি টেট হয়নি, 19 সালেও হয়নি, 20 সালেও হয়নি, 21 সালেও হয়নি। 22 সালের 11ই ডিসেম্বর প্রাইমারি টেট হয়, এবং সেই টেট 22 সালের প্রাইমারি টেট উত্তীর্ণরা আজও নিয়োগ পায়নি। বিদায়ী সরকারের আমলের ধারাবাহিক আন্দোলন করেছি আমরা। কখনো বিকাশ ভবন অভিযান, কখনো আপনার বিধানসভা অভিযান, কখনো অন্তত প্রায় 10-12 মতো শিয়ালদা থেকে ধর্মতলা মিছিল করেছি আমাদের ন্যায্য অধিকারের দাবিতে। আমরা তৎকালীন সরকারের শিক্ষামন্ত্রীর বাড়িতে পৌঁছে গেছে বিক্ষোভ দেখাতে। একই দিনে, যেদিন বিধানসভা অভিযান সেই দিনই তাদের বাড়িতে, আন্দোলন করেই এই 13,421 ভ্যাকেন্সি দিয়ে নিয়োগ নোটিফিকেশান দিতে বাধ্য করেছিল তৃণমূল সরকার। কিন্তু তাদের যে চালাকি, নিয়োগ দেবে না, হাতে প্রায় 6 মাস থাকার সত্ত্বেও 6 মান্থ সময় পেয়েছিল ভোটের আগে। আমাদের ইন্টারভিউ শেষ করে যেতে পারিনি, শুধু শুরুই করেছিল। ইচ্ছে না থাকলে যেটা হয় আর কি। নির্বাচন হলো, নবগঠিত সরকার তৈরি হলো, তাদের নিকট বলা যায় অনুরোধ, যেই প্রাইমারি অনগোয়িং প্রসেস অনেকেই চাইছে যে অনগোয়িং প্রসেস যাতে না থাকে, কিন্তু অনগোয়িং প্রসেস যদি নাই থাকে, আমরা অনেকেই ইন্টারভিউ দিয়েছেন, বেশ কয়েকটা জেলায় ইন্টারভিউ দেওয়া হয়ে গেছে। তাদের পরিস্থিতি কী হবে, নতুন করে কোনো কিছু শুরু হলে তারপরে কারা ইনক্লুড হবে। আমরা প্রত্যেকেই একটা এই সোশ্যাল মিডিয়া ভিত্তিক হয়ে গেছি। কোনো একটা নিউজ হলেই সেটা নিয়েই আমরা পড়ে থাকি। এই ওবিসির বিষয়টা, এই সমস্যাটা তো আজকে ছিল না, সমস্যাটা 2024 সাল থেকে ছিল। এটা একটা স্থগিত অর্ডারের উপর ভিত্তি করে তৎকালীন রাজ্য সরকার এই নিয়োগগুলো শুরু করেছিল। তো ওবিসি রাজ্য সরকার স্বাভাবিকভাবে, রাজ্য সরকার পরিবর্তন হয়েছে, স্বাভাবিকভাবে এই ম্যাটারটা তুলে নেওয়া হয়েছে। যারা ডেপ্রাইভ হবে, যারা বঞ্চিত মনে করবে নিজেদেরকে, তারা কোর্টে যেতে পারবে। এটা স্বাভাবিক কথা। যে কথাটা বলবো, যে আগামী দিনে নিয়োগ কোন দিকে যাচ্ছে,
দেখুন, সব দিক থেকে কিন্তু আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বিভিন্নভাবে। অনেকেই চাইছি না যে অনগোয়িং প্রসেস থাক। আমরা ব্যক্তিগতভাবে যারা আমাদের অনেকের বয়স, যাদের অনেক মানে চলে গেছে, অনেকের বয়স, অনেক ক্যান্ডিডেট আছে প্যারাটিসার থেকে শুরু করে, কারণ আমরা জানি ভালো করে দীর্ঘ মানে এই তৃণমূল সরকারের আমলে ধারাবাহিক নিয়োগের অভাবে অনেক ছেলেমেয়ের, অনেক চাকরি প্রার্থীর কিন্তু বয়স কিন্তু চলে গেছে, অনেকে বসতে পারেনি, অনেকে যেতে চলেছে। সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে শুরু করতে গেলে অনেকেই ঢুকতে পারবে না, আবার বয়সের কারণে বিভিন্ন সমস্যা সম্মুখীন কিন্তু হতে হবে। এটা আপনারা আজকে না হলেও যারা এই চাকরি প্রার্থী আমরা দীর্ঘদিন অপেক্ষা করছি, আগামী দিনে কি হচ্ছে সেটা আমরা প্রত্যেকেই দেখতে পাবো। নতুন সরকারের কাছে অনুরোধ যে স্বাভাবিকভাবে যাতে দ্রুত একটা নিয়োগ দেয়া যায় পশ্চিমবঙ্গের বুকে, কারণ শেষ প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছিল 2017 সাল এবং 2018 সালে টেট উত্তীর্ণ, এই 2017 সাল এবং 2014 টেট উত্তীর্ণদের নিয়ে। ভাবতে পারছেন যারা লাইভ দেখছেন, এই সরকারকে এমনি তাড়িয়ে দেয়নি মানুষ। শেষ প্রাইমারি শিক্ষক এই পশ্চিমবঙ্গের বুকে হয়েছিল 2014 এবং 2017 সালে টেট উত্তীর্ণদের নিয়ে। তাহলে বাকি এই প্রজন্মগুলো একভাবে প্রতিবন্ধকতার মধ্যে পড়ে আছে। এখন এই সময় অনেকের ইন্টারভিউ হয়ে গেছে, অনেকের ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি শেষ, অনেকের মানে ইন্টারভিউয়ের ড্রেস থেকে শুরু করে সমস্ত কিছুই তৈরি। তো এখন যদি নতুন করে আবার নতুন করে শুরু হয়, সেক্ষেত্রে তো কি হবে সেটা সামনের দিনে দেখা যাবে। তবে নবাগত সরকার, নবনির্বাচিত সরকার নিশ্চয়ই সব বিষয়গুলো ভাববেন। আমাদের যে দাবিগুলো তুলে ধরেছি, যে দীর্ঘদিন ধরে যেহেতু নিয়োগ হয়নি, আমরা বঞ্চিত হয়েছি, আমরা হয়তো এই 2 মাসে বা এই 65-66 দিনে নতুন সরকার, তারা আমাদেরকে বঞ্চিত করেননি, বঞ্চিত করেছে আগের সরকার। তো এনাদের কাছে আমরা অনুরোধ রাখতে পারি, সামনের দিনে কোন পথে এখন প্রাইমারি শিক্ষক নিয়োগ কোন দিকে যাচ্ছে সেটা সময়ের অপেক্ষা। পর্ষদ হয়তো ইমিডিয়েট নোটিফিকেশান দেবে, এটা আপনারা হয়তো মনে করছেন যে দেরি হবে, কিন্তু আপনারা দেখুন, হয়তো পর্ষদ, আমার যেটুকু ধারণা মনে হচ্ছে পর্ষদ দ্রুত এবার কিন্তু শুরু করবেন। আর যে কথাটা বলছি আইনি বিষয়, সেগুলো আমি ডিটেলস বলতে পারবো না, 82 থেকে 89 থাকবে কি থাকবে না। তবে এটুকু বলতে পারি, 2022 সালের 11 ডিসেম্বর যখন টেট এক্সাম নেওয়া হয়, তো সে সময় কোনো ওবিসির সমস্যা, কোনো ওবিসির অর্ডার কিন্তু সেই সময় ছিল না। ব্যতিক্রমী কোনো না কোনো শব্দ 2022 সালের সাথে আগামী দিনে যুক্ত হবে। এই 82 থেকে 89 নিয়ে এটুকু কথাই বলবো। স্পেশালি কিছু নির্দেশ অবশ্যই কর্তৃপক্ষের পক্ষ থেকে পাওয়া যাবে, এই আশা রিজার্ভ কোয়ালিফাই যারা করেছেন তাদের উদ্দেশ্যে বলছি। আপনারা শুধু বলবো, এখন বিভ্রান্ত হবেন না, কারণ অনেকেই দেখি এটা নিয়ে মানে ট্রোল করছেন, এক শ্রেণী থাকবে বা থাকবে না, এক শ্রেণী কিছুটা কমবে। এই একটা কথা বলি, যে প্রত্যেকেরই জীবন কিন্তু এই মানে এই যে 22-এর টেট, একটা সত্যি কথা বলতে কি অনেকে বলে যে নজর লাগার বিষয়টা, সেটাই হয়েছে আর কি। একটা স্বচ্ছ টেট পশ্চিমবঙ্গের বুকে নিয়ে ফেলে দিল পুরো একেবারে সেই সরকার, যার ওএমআর আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন এই পর্যায়ে এসে কেউ যদি কোনোভাবে ডেপ্রাইভ হয়, তার কিছু বলার নেই, কিছু বলার নেই। এতদিনে যে ছেলেটা তার কষ্টের উপার্জিত অর্থ দিয়ে ইন্টারভিউয়ের ড্রেস কিনেছে, ইন্টারভিউয়ের শু নিয়েছে, সেই ছেলেটা যদি আজকে ইন্টারভিউ না যেতে পারে এতদিন অপেক্ষা করার পর, বা যার বয়স 39-এর কাছাকাছি, এটা ভাবতে হবে। দেখুন, চাকরি আমি পাবো না, হয়তো অন্য কেউ পাবে, আমি কি হবে আমি নিজেই জানি না। কিন্তু যেহেতু এই 2022 সালে মানে 23-এর রেজাল্টের পরপরই যে আন্দোলন কলকাতার বুকে এক এক করে তৈরি করেছি আমরা, 1 জন 2 জন 3 জন 4 জন করে কলকাতার বুকে হাজার হাজার চাকরি প্রার্থীদের পথে নামিয়েছি। আমি চাকরি হবে কি হবে সেটা নিয়ে ভাবি না, কিন্তু কিছু সাধারণ চাকরি প্রার্থী চাকরি পাক,
কিছু বয়স পেরিয়ে যাওয়া দাদারা চাকরি পাক। আজকে যেটা বলছিলাম, যে ছেলেটা তার এতদিন অপেক্ষা করে বাবা মায়ের কাছে সময় নিয়েছে যে মা এবারে নয় সামনের বারে নয় এবার, মানে এরকম পর পর বছরের পর বছর কাটিয়েছে, যে ছেলেটা বিয়েও পর্যন্ত করতে পারেনি, হয়তো এবারে স্কোরটা ভালো, চাকরিটা পাবো, সেই ছেলেটা যদি কোনোভাবে বঞ্চিত হয় এই সময় এসে যদি বাদ যায়, যে ছেলেটা, তার পরিস্থিতিটা কেমন হবে যদি বয়স হয় 39 বছর বা 40 বছরের কাছাকাছি, বা কোনো বয়সে রিজার্ভেশন নিয়েছে। ভাবুন আপনারা, হয়তো চাকরি পাবেন, অনেকে এই আনন্দ করছেন বিভিন্ন গ্রুপে, অনেকে নানান কথা বলেন যে শুধু লাইভ করলে নেতা হওয়া যায় না। আমি দেখি কিছু কিছু মানুষের মেন্টালিটি, আরে ভাই তাদেরকে বলি, ভাই চাকরি পাও, ভাই চাকরি পাও তোমরা, আমি না পেলেও বা আপনি পেলেও মানুষের গড় আয়ু কিন্তু একই, মানুষের গড় আয়ু কিন্তু এক। শিক্ষকের পেশায় এসে যারা এইরকম মন্তব্য করে, সোশ্যাল মিডিয়ায় বড় বড় লেখা লিখে দেয়, আর যাই হোক এরা শিক্ষক হতে পারবে, কিন্তু ভালো শিক্ষক হতে পারবে না, ভালো মানুষ হতে পারবে না। আজকে কলকাতার বুকে কতবার অ্যারেস্ট হয়েছেন, আজকে কতবার পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে গেছে আন্দোলন করার অপরাধে। আজকে জেলায় শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রী আসছেন বলে আপনাকে নজরবন্দি করে রাখা বা থানায় গিয়ে বসিয়ে রাখা সারাদিন ধরে, কতবার নিজের উপর দিয়ে এই অবিচার হয়েছে আপনারা কেউ বলতে পারবেন? এই গত 3-4 বছর ধরে এটা হয়ে আসছে। এই সংগঠন, এই চাকরি প্রার্থীদের ঐক্যবদ্ধ করে অনেক কিছু শিখেছি। এই জায়গাটা প্রত্যেকেই নিজের একটা চাকরির জন্য এসছে, তাই কারো কোনো অসুবিধা দেখে, কারো কোনো সমস্যা দেখে যারা উল্লাস করে, উপহাস করে, আর যাই হোক তারা মানুষ না। দেখা যাবে শেষ পর্যন্ত দেখা যাবে। একজন বলছেন এখন আন্দোলন করেন, আমি ওনার উদ্দেশ্যে বলবো যে দেখুন, বঞ্চনা কিন্তু বিজেপি সরকার আমাদেরকে করেনি, বঞ্চনা করেছে কিন্তু তৃণমূল সরকার গত 3 বছরে। এই নিয়োগটা হয়ে যেতে পারত। আমি নির্বাচনের আগে আন্দোলনের ডাক দিয়েছিলাম, কিন্তু সাধারণ চাকরি প্রার্থীরা অনেকে ইন্টারভিউ দোহাই দিয়ে পর রাজপথে নামেনি। অস্বীকার করার জায়গা নেই, যারা খবর রাখেন তারা ভালো করে জানেন। আমাদের সবচেয়ে বড় ভুল ছিল এই যে নোটিফিকেশন বের হওয়ার পর ঘরে বসে থাকা, নোটিফিকেশন বের হওয়ার পর ঘরে বসে যাওয়া, ইন্টারভিউ শুরু হওয়ার পর ঘরে বসে যাওয়া। আজকে নিয়োগটা হয়ে গেলে হয়তো এতদিন অনেকে স্কুলে থাকতো। এটা কিছুটা আমাদের দুর্বলতা, কিছুটা আমাদের ভুল, এটা ভুল পদক্ষেপ। এটা সামনের দিনে দেখা যাক, কিছু চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন অপেক্ষা করছে চাকরি পাক, আমার না হোক, কিছু ক্যান্ডিডেট বেরিয়ে যাক, শেষ পর্যন্ত আছি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, দীপায়ন দেখছে উত্তরবঙ্গ থেকে, প্রায় আমার সাথে কথা হয়, প্রত্যেকটা আন্দোলনে আসে, বারে বারে চায় বিদেশ দা সকলেই যেন আমরা চাকরিটা পাই, আমাদের বয়স অনেকেই পেরিয়ে যাচ্ছে। তো এইটুকু কথা, আর যেটা বলবো, অপেক্ষা করুন, শুরু হবে। আর এই যে ওবিসি জটিলতা ছিল এর আগে, এটা নতুন নয়, এই কেসটা তুলে নেবে, এটাও আগেও স্টে অর্ডার নিয়েই তো কাজ হচ্ছিল, প্রাইমারি শিক্ষক নিয়োগ স্টে নিয়েই তো কাজ হচ্ছিল, এটা স্বাভাবিক ছিল। কিন্তু যারা আগে কোয়ালিফাই হয়ে আছে তাদের জন্য মানবিকতার রায় আছে অবশ্যই। এ বাদ যাবে, সে বাদ যাবে, এইসব নিয়ে গ্রুপে এসসি গ্রুপ, ওবিসি গ্রুপ, মানে এসটি গ্রুপ, হ্যাঁ, এইসব নিয়ে এইসব জায়গায় কন্ট্রোভার্সি করার জায়গা না, মানে জায়গা তৈরি হয়ে গেছে। এখন সবাই এই প্রাইমারি শিক্ষক নিয়োগে শিক্ষক হওয়া এসে এখন সবাই এখন অ্যাডভোকেট হয়ে গেছে, সবাই অ্যাডভোকেট, এখন সবাই নেতা এমন আর কি। কিন্তু কলকাতা বুকে এমন একদিন আন্দোলন হয়েছে যেখানে 15 জন মিলে আমরা আন্দোলন করেছি। এরকম এক এক করে চাকরি প্রার্থীদের এক জায়গায় করে পুরুলিয়া, বর্ধমান, বীরভূম, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, 2 মেদিনীপুর, ওদিকে 2 দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ থেকে শুরু করে, কোচবিহার, আলিপুরদুয়ার থেকে শুরু করে আপনার নদিয়া, আপনার ওদিকে শিলিগুড়ি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গার ক্যান্ডিডেটদের সংঘবদ্ধ করেছি আমরা।
কলকাতার বুকে আন্দোলন করেছি, শেষ পর্যন্ত অবশ্যই দেখা হবে। কেউ চাকরি পাবে, সবাই তো চাকরি পাবে না, কেউ তো পাবে না, এমন তো আছে, পাবে না বলে কি হারিয়ে যাবে? আবারও বলছি, মানুষের গড় আয়ু একই, যে চাকরি করবে তারও আয়ু একই, যে চাকরি পাবে না তারও আয়ু একই। কিছু না কিছুভাবে চলে যাবে, কিছু না কিছুভাবে চলে যাবে। কিন্তু যারা এই দীর্ঘদিন পরিশ্রম করে যারা কোনোভাবে ডিপ্রাইভ হবে, তা দেখে উল্লাস করাটা কোনো চাকরি মানে কোনো শিক্ষকের কাজ এটা না। শুধু কষ্ট লাগে এতদিন ধরে যারা এই সময়টুকু দিয়েছে 2018 সাল থেকে ডিএলএড কলেজে ভর্তি হয়ে যে চাকরি হবে চাকরি হবে, টেট হবে টেট হবে, এই করে এই 2018 থেকে 22 আর 22 থেকে 26 এতগুলো বছর যাদের জীবনের থেকে বেরিয়ে গেছে, তাদের জন্য খারাপ লাগে। আমাদের সুদীপ ভাই বলছে কেমন আছো? কেমন আছি, আজ ভালো তো থাকতে হবে, যে কোনো পরিস্থিতিতে ভালো থাকতে হবে। ভালো থাকতে হবে মানে এমনভাবে থাকতে হবে। আজকে মনে হলো একটা লাইভ করি, এই ফোন আসছে নানান মানে কথা, দাদা কি হতে পারে কি হতে পারে, আমি আমরা তো এখন বুঝতে পারছি না কি হবে। একটা জটিলতা ছিল, সেই জটিলতাটা কাল তোলা হয়েছে, সেই জটিলতাটা তোলা হয়েছে। সামনের দিনে এবার নিয়োগ শুরু হবে, যারা ডিপ্রাইভ হবে তারা আইনি পথে গিয়ে চেষ্টা করবে, দেখা যাক সামনের দিনে। আবার একই কোশ্চেন, আমার পিছনের লাইভটা দেখবেন সুলতানা ম্যাডাম, আপনি পিছনে লাইভে বলে দিয়েছি আমি। 2022 সালে টেট উত্তীর্ণ আপনারা যারা 82 থেকে 89 পেয়েছেন, ভালো করে শুনুন, তখন ওবিসি নিয়ে কোনো রায় কিন্তু হয়নি। রায় হয়েছে 2024 সালের মে মাস নাগাদ, 24শে মে সম্ভবত। তো তারপরে সমস্যাটা বাড়বে, কিন্তু তার আগে যারা অলরেডি বেনিফিট যারা পেয়েছে, আপনারা ভালো করে দেখুন। আমি বারবার বলছি যে এই প্রাইমারি শিক্ষক নিয়োগে প্রচুর প্রচুর অ্যাডভোকেট তৈরি হয়ে গেছে। কিছু জানুক বুঝুক একটা আপডেট দিয়ে দিচ্ছে, সেটা নিয়ে স্ক্রিনশট নিয়ে বিভিন্ন গ্রুপে কন্ট্রোভার্সি তৈরি। শেষ পর্যন্ত দেখুন, শেষ পর্যন্ত দেখুন, ভেরিফিকেশন পর্যন্ত দেখুন, প্যানেল বের হওয়ার আগে পর্যন্ত দেখুন। লড়াই একদম প্যানেল বের হওয়ার আগে পর্যন্ত হবে আইনি পথে। এই আছি, হয়তো 10 মিনিট পরে হয়তো থাকবো না। কোনো ঠিক আছে আমাদের বেকারদের এমনি মানসিকভাবে আমরা কেউ ভালো নেই, ডিপ্রেশনে আছি একদম পরিষ্কারভাবে, মানসিক দিক থেকে একদম ভালো লাগে না। কারণ এতটা বছর সময় দেওয়ার পর যদি এখন বিভিন্ন দিকে কন্ট্রোভার্সি তৈরি হয়, জটিলতা তৈরি হয়, কে ভালো থাকতে পারে? যাই হোক, শেষ পর্যন্ত দেখা হবে। হ্যাঁ, 22/5/2024 ওবিসির রায়। আর আপনি টেট উত্তীর্ণ হয়েছেন 2022 সালের 11ই ডিসেম্বর টেট পাস করেছেন, 2023-এর 10ই ফেব্রুয়ারি রেজাল্ট পাবলিশড হয়েছে। আপনার সার্টিফিকেট কোথাও লেখা নেই আউট টু, আছে কোথাও লেখা? সামনের দিনে দেখুন, এটা নিয়ে মাথা খারাপ করলে হবে না। আজকে বিভিন্ন গ্রুপ বিভিন্ন কথা বলে। আজকে দেখুন তো কলকাতার রাজপথে তাদেরকে নামাতে বলুন তো দেখি, কলকাতার রাজপথে আন্দোলন করে দেখুক তো। আর আমার এই প্রোফাইলের পিছনে দেখুন, বা 2022 সালে টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চে দেখুন, কতগুলো আন্দোলন আমরা করেছি সেভাবে ধারাবাহিকভাবে। আচ্ছা দেখুন তো, বিভিন্ন গ্রুপ আছে কন্ট্রোভার্সি তৈরি করছে, অন্তত 50 জন নিয়ে রাজপথে আন্দোলন নামিয়ে দেখুন তো, দেখাক আন্দোলন করে যে এতদিন দেরি হচ্ছে কেন, দেখাক। কিন্তু এই বিদেশ গাজীরা একসময় করেছে, এই ঐক্য মঞ্চের ক্যান্ডিডেটরা একসময় করেছে আন্দোলন। আমি অ্যাডমিনদের কথা বলবো না, সাধারণ চাকরি প্রার্থীদের কথা বলবো। বড় বড় ভাষণ গ্রুপে দেওয়া যায়, বড় বড় ভাষণ ফেসবুকে লিখে দেওয়া যায়। অনেকে বলে লাইভ করলে নাকি নেতা হওয়া, ভাই লাইভ করে দেখা। এই ভোটের সময়ও একইভাবে আমার 4 তারিখের পরে কিছু কিছু বিপ্লবী তৈরি হয়েছে নতুন করে। 4 তারিখে পর্যন্ত আমার পোস্টগুলো দেখুক, যে এই রাজ্য সরকার তৃণমূল সরকার
এসএসসির নিয়োগ না দিয়ে, প্রাইমারির নিয়োগ না দিয়ে, পুলিশের নিয়োগ না দিয়ে, গ্রুপ সি ডি নিয়োগ না দিয়ে এই প্রথম ভোট হচ্ছে। ওভার কনফিডেন্স করে প্রথম আমার পোস্টগুলো, পিছনের পোস্টগুলো দেখুন, তারা যে কোথাও কোনো নিয়োগ না দিয়ে এই ভোট হলো 2026 সালে, মানে কোথাও কোনো নিয়োগ না দিয়ে এই পশ্চিমবঙ্গের ইতিহাসে। ওভার কনফিডেন্স ডুবিয়ে দিল, আর মানুষ লাথি মেরে তাড়িয়ে দিল তাদেরকে। 2018 সাল থেকে অপেক্ষা করে আছে বাবা মা, এখন কবে হবে। আজকে ভোট পড়লো বিরোধী, তৃণমূল বিরোধী ভোট পড়লো প্রত্যেকটা জায়গায়। আজকে আমরা চেয়েছি যে নতুন সরকার, আমরা দলমত নির্বিশেষে অনেক সংখ্যালঘু ভাইয়েরা ভোটের আগে, এটা বলতে নেই, আমি কোনোভাবে যেতে চাই না, আন্দোলন করে শুধু চেয়েছে এই সরকারের বিদায় দাও, আমরা চাকরি চাই। শুধুমাত্র একটা সম্প্রদায়কে কোনোভাবে সুযোগ সুবিধা না দিয়ে তাদের শুধু দিনের শেষে খোদা হাফেজ, আল্লাহ হাফেজ বলে আর রমজান মাসে গিয়ে মাথায় ঘোমটা দিয়ে বসে থাকলে তাদের উন্নয়ন হয়ে গেল। এই করে ওভার কনফিডেন্স, কোনো নিয়োগ না দিয়ে, যারা চাকরিজীবী তাদেরকে কোনো ডিএ না দিয়ে আজকে একটা সম্প্রদায়ের উপর ভরসা করে রেখেছে। কারণ কি, রেড রোডে নামাজ পড়ছে, আপনার রমজান মাসে যাচ্ছে, আর কথা বলার শেষে খোদা হাফেজ এগুলো বলে দিচ্ছে, সেটা তাতে হয়ে যাচ্ছে। প্রচুর সংখ্যালঘু ভাইয়েরা কলকাতার রাজপথে আন্দোলন এবং সরকার পরিবর্তনের ডাক দিয়েছে, যে নতুন সরকার, ডবল ইঞ্জিন সরকার হলে আর কিছু না হোক বিহারের মতো নিয়োগ হবে, টেট উত্তীর্ণ যারা আছে প্রত্যেকেই নিয়োগ পাবে। আমরা আগামী দিন এটাই চাই। অন্তত এই 2022 সালে টেট উত্তীর্ণ এদের দীর্ঘ বঞ্চনার শিকার, এদেরকে তুলে দিন, দিয়ে অল্প অল্প মানে টেট নিয়ে আমরা নিয়োগ দিন, তাতে খুব ভালো হবে। কিন্তু কয়েকটা প্রজন্ম অপেক্ষায় রয়েছে, কয়েকটা প্রজন্ম এই অপেক্ষায় রয়েছে 2022 সালে টেট উত্তীর্ণ হয়ে 2018 সাল থেকে অপেক্ষা করার পর। এরা বঞ্চিত হয়ে গেলে অনেকের বয়স পেরিয়ে যাবে, আর সুযোগ পাবে কিনা। আর সামনের দিনে যে একাডেমিক আসছে, সামনের দিনে মহিলাদের 33% সুবিধা আসছে, অনেক ব্যাপার আছে। আপনারা আগের নিয়োগ আর এই নিয়োগের কথা একভাবে মেলাবেন না। আমি শুধু বারবারে বলবো যে আগের অভিজ্ঞতা থেকে বর্তমান বিচার করবেন না। এই সরকারের নিয়োগ স্বচ্ছ, মেধাযুক্ত নিয়োগ হবে। 33% সংরক্ষণ পাবে, মানে 100টা ভ্যাকান্সির মধ্যে 33টা না, অন্তত 50টা ভ্যাকান্সি আমাদের বোনেদের, দিদিদের কাছে চলে যাবে। বাদ বাকিগুলো এসসি, এসটি, ওবিসি আর জেনারেলদের ক্ষেত্রে একটা ভালো লড়াই দিতে হবে। তো এই নিয়োগের ক্ষেত্রে চলতি নিয়োগটা থাকলে, কিছু ভ্যাকান্সি বাড়লে, এটা কিছু ছেলে অন্তত হাসি মুখে বেরোতে পারবে, এটা অনুরোধ। এবার তারপরে যেটা সরকার সিদ্ধান্ত নেবে সেটা তো মাথা ব্যথা নিতেই হবে। তবে একটা কথা আমি পরিষ্কারভাবে জানাচ্ছি, প্যানেল বের হওয়ার আগে পর্যন্ত সব রকমভাবে এই 23 জেলা টেট উত্তীর্ণ সকলের মিলে যে এই গত সরকারের বিরুদ্ধে আন্দোলন, বারে লাগাতার আন্দোলন চালিয়ে গেছি, এই সরকারের বিরুদ্ধে আমরা এখনো কোনো আন্দোলনে নামিনি। আমরা এই সরকারের আমলেও বঞ্চিত হয়নি, তাই আন্দোলনে নামার কোনো প্রশ্নই আসে না। আমরা চাই প্রাইমারি শিক্ষক নিয়োগে অনগোয়িং প্রসেস সহ কিছু ভ্যাকান্সি বাড়ানো হোক, তাতে কিছু ক্যান্ডিডেটের অন্তত মুখে হাসি ফুটবে দিনের শেষে, এটাই শেষ কথা। আর বিভিন্ন গ্রুপে কন্ট্রোভার্সি তৈরি হবে, সোশ্যাল মিডিয়াতে লিখবে, এটা স্বাভাবিক। সব মানুষের মেন্টালিটি একই নয়। সামনের দিনে সব পরিষ্কার হবে, সামনের দিনে সব বুঝতে পারবেন কি হতে চলেছে বা কি হবে। আগে ভাগে একটা ছোট্ট বিষয় নিয়ে লাফালাফি করে লাভ নেই। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাব। আমাদের যে দাবি প্রথম থেকেই ছিল, এখনো সে একই দাবি, অনগোয়িং প্রসেস থাক। আর অনগোয়িং প্রসেস কোনো সমস্যা হলে আপনারা সামনের দিনে দেখতে পাবেন, এটুকু আমি বলে দিলাম। যারা অনেকেই চায় সুপার টেট, আরে ভাই সুপার টেট
এটা কোনো অপ্রাসঙ্গিক কথা নয়। এরা নিয়ে ডেপুটেশনও দিচ্ছেন। ভাই আবারও একটা কথা বলছি, শেষ কথা বলে রেখে দেব। যে পরিশ্রম 3 বছর করেছি এটা কোনো কিছুর বিনিময়ে সম্ভব নয়। আমরা 23 জেলার ক্যান্ডিডেটরা আজকে ভাই যে ছেলেটা চাকরি পাবে না, যে পাবে, তাদের গড় আয়ু কিন্তু একই। তারা মানুষের জীব মানে গড় আয়ু একই। যে চাকরি করছে প্রাইমারি টিচার, আর যে কোনো অনলাইনে দোকান করছে, দোকান চালাচ্ছে, তাদের গড় আয়ু কিন্তু একই, সেম। যে চাকরি করছে সে 110 বছর বাঁচবে এমন নয়, আর যে চাকরি করছে না সে 60 বছরে গিয়ে এক্সপায়ার হবে এমন নয়। মানুষের গড় কেউ ভালো থাকবে। তাই বলে যারা সমস্যায় পড়ে আছে তাদের দেখে হাসাটা কোনো শিক্ষকের কাজ না, তাদের দেখে উপহাস করাটা কোনো শিক্ষকের কাজ না, তাদের দেখে বিভিন্ন গ্রুপে কন্ট্রোভার্সি তৈরি করা তাদের কাজ না। প্রত্যেকের বাবা মা আছে, তারা তাকিয়ে আছে যে কি হবে। আজকে কেউ বলতে পারছে না যে কি হবে আদৌ। আমরা কেউ বলতে পারছি না কোন দিকে যাচ্ছে। আজকে আমাদের সত্যি কথা বলতে কি, আমি আবারও বলছি যে এই যে 2025 সালের 25শে সেপ্টেম্বর যেদিন পুজো শুরু হবে, মানে যেদিন পুজো দিয়ে মানে ছুটির দিন ঘোষণা করলো, ওই দিন থেকে 3 মাস আমাদেরকে বসিয়ে রাখা হয়েছিল ইন্টারভিউ। ওই 3 মাস বসে থাকাটা আর ইন্টারভিউয়ের মাঝে লাগাতার আন্দোলন না করাটা আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। আজকে সেই আমলে এই যে প্যান্ডেলে প্যান্ডেলে শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া যাবেন বলে আর 22 স্টেট যে কোনো জায়গায় গিয়ে আন্দোলন করছে দেখে আমাদেরকে থামানোর জন্য এই নোটিফিকেশনটা দিয়েছিল। সেটা আপনারা হয়তো অনেকেই বুঝতে পারেননি। যাই হোক, পিছনে যা হয়ে গেছে থাক। সামনের দিনে কিভাবে একটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বেরিয়ে যাবে, সামনের দিনে কিভাবে যাতে যাদের বয়স পেরিয়ে গেছে কিভাবে যারা চাকরি পাবে, এই কাজটা আমাদের দায়িত্ব। এই কাজটা 2022 সালে টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চের দায়িত্ব। মেরিট লিস্ট না বের হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। কারণ আপনারা জানেন 2014 টেট উত্তীর্ণ যারা 2022 সেশনে ডিএলএড করেছিল, 2014 টেট পরে ডিএলএড, কারণ 2014 ক্ষেত্রে কিন্তু নর্মালাইজেশন ছিল। তো 2014 টেট পরে যারা ডিএলএড করেছিল 2022-এ এসে 2022 সেশন, তাদের কিন্তু একসময় ইন্টারভিউ থেকে বাদ দেওয়া হয়েছিল। মানে ইন্টারভিউ দেওয়ার পর তাদের প্যানেল থেকে বাদ দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের অর্ডারে সম্ভবত। তো তারা কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে বারে বারে, তাদের তো কেস কোনোভাবেই হিয়ারিং হচ্ছিল না, তারা কিন্তু বারে বারে চেষ্টা চালিয়ে গেছিল সুপ্রিম কোর্টে 2022 সেশনের ডিএলএড। কথাগুলো শুনুন। অনেকে চাকরি করছে অলরেডি সেই প্যানেলে, কিন্তু তারা প্যানেল থেকে বাদ দিয়ে দিয়েছিল। সেই 2022-এর ছেলেরা সংঘবদ্ধ হয়ে, আমার পরিচিত অনেকেই আছেন, তারা সংঘবদ্ধ হয়ে সুপ্রিম কোর্টে গেল। আজকের দিনে যারা কোনোভাবে যদি ডিপ্রাইভ হয়, বারে বারে বলছি, তারা তো কেউ মানে কোর্ট আছে, তো তারা তো বিভিন্ন মানে ডিপ্রাইভ হলে তারা বিচার চাইবে। আমি কোন পথে চাইবে, কিভাবে চাইবে সেটা বলবো না। 22-এর টেট উত্তীর্ণ যারা, বয়সের ছাড় নিক আর নাম্বারে রিজার্ভেশন নেই, তো সেই 2022 সেশনের ডিএলএড 14 টেট পাস, তারা এই 2022-এর নিয়োগে আসার চেষ্টা করছিল 17-14 সাথে যেটা হচ্ছিল। তো তারা বাদ গিয়েছিল মানে প্যানেল থেকে। তো তারা সুপ্রিম কোর্টে গিয়ে তারা একের বহুবার তাদের মামলা তুলেছে, মামলা হিয়ারিং হয় না, মামলা লিস্টেড হয় না। তো লড়তে এদের যখন 1 বছর যখন এদের চাকরি হয়ে গেছে, তারপরে 1-1.5 বছর পরে সেই রায় এলো। 2022 সেশনের কিন্তু প্রায় 1000-2000-এর কাছাকাছি সম্ভবত তাদের কিন্তু অর্ডারের ভিত্তিতে তাদের চাকরি হলো। আর কয়েকশো পড়ে আছে, হয়তো অর্ডার পাওয়া যাবে কোর্টের হিয়ারিং হলে, অনেকেই ফোন করে। তো কখন কিভাবে ঘুরবে কেউ জানে না, কখন কিভাবে এই একটা শক্তি তো আছে, সে শক্তি কোথায় কিভাবে কাজ হবে কেউ জানে না।
কেউ ভাবতে পারেনি 20-22 সেশনের ডিএলএডরা চাকরি পাবে, তারা চাকরি করছে অলরেডি। এই 3-4 মাস হচ্ছে তারা চাকরি করছে। তারা তো কোনোদিন আসবে কেউ ভাবতে পারেনি, কিন্তু তাদের যে বন্ধু বান্ধব যারা 17 টেট, তারা কিন্তু অলরেডি 1 বছর চাকরি হয়ে গেছে, তারপরে কিন্তু এরা রায়টা পেয়েছে। তো কখন কোন দিকে কিভাবে ঘুরবে কেউ কিছু জানে না। আজকে সামনের দিনে কি হচ্ছে শেষ পর্যন্ত দেখুন। এখন আমাদের সিদ্ধান্ত টানার কোনো জায়গা নেই যে এটা হয়ে গেছে। এখন সিদ্ধান্ত কেউ টানতে পারবে না যে এটা হবে সামনের দিনে। আজ কেউ আইডিয়া করে বলতে পারবে না, আর ধারণার কোনো জায়গা নেই। নতুন সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আমাদের ডবল ইঞ্জিন সরকার একসাথে কাজ হচ্ছে, জাতীয় শিক্ষানীতি লাগু হচ্ছে। সামনের দিনে নতুন নতুন বিষয় আসবে আমাদের সামনে, গঠনমূলক নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবার রিক্রুটমেন্টের বিষয়টা রাজ্য সরকার 3টি বিষয় এর উপর জোর দিয়েছে। এটা ত্রিধারা বা ত্রিশক্তি বা ত্রিমুখী, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলছিলেন। ভালো করে বুঝবেন কথাগুলো, যে ত্রিধারা, ত্রিশক্তি, ত্রিমুখী। এটা হচ্ছে রাজ্য সরকার 3 ভাবে নিচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে দেখুন, শুধু সরকারি চাকরি দিয়েই কিন্তু বেকারত্ব দূর করা সম্ভব নয়। শুধু সরকারি চাকরি দিয়ে কিন্তু বেকারত্ব দূর করা সম্ভব নয়। 3 ভাবে চেষ্টা করছে রাজ্য সরকার। 1 হচ্ছে সরকারি চাকরি কিছু জন পাবে, 2 হচ্ছে বিভিন্ন কলকারখানা, যেমন লাক্স কোজি একটা কলকারখানা, বা বিভিন্ন কোম্পানি আমাদের রাজ্যে যেগুলো আসছে, যে কোম্পানিগুলো, সেই কোম্পানিতে যেমন লাক্স কোজিতে 9,000 পরিবারের চাকরি হবে, মানে একজন করে 9,000 পোস্ট তৈরি হবে। লাক্স কোজি এরকম বড় বড় কোম্পানি আসবে, সেখানে একটা 2 নম্বর হচ্ছে সেখানে নিয়োগ হবে। তাহলে প্রথমে বললাম কিছু সরকারি চাকরি, 2 নম্বর হচ্ছে বিভিন্ন কলকারখানা, কোম্পানি, আর 3 নম্বর হচ্ছে আপনার লোন। বিভিন্ন আমরা জানি না পশ্চিমবঙ্গে, যেহেতু এর আগে কেন্দ্রীয় সরকারের বিষয়গুলো তুলে ধরা হতো না, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে প্রকল্পগুলো সেগুলো পশ্চিমবঙ্গে লাগু করা হয়নি এই সময়। তো এখন নতুন নতুন মুদ্রা যোজনা, প্রধানমন্ত্রী স্বরোজগার যোজনা, এরকম ধরনের অনেক প্রজেক্ট আছে, যেখান থেকে লোন নিয়ে, স্বল্প সুদে লোন নিয়ে আপনি সরকারি ভর্তুকি দেবে, সেই লোন নিয়ে কিন্তু আপনি ব্যবসা করতে পারেন। অনেকেই চায়, যুবকরা যারা, মাননীয় মুখ্যমন্ত্রী বলছিলেন যে যারা অনেকেই চাকরি চান না, তারা স্বাধীনভাবে ব্যবসা করতে চান, বড় টাকা একটা লিমিটেড টাকা নয়, একটা বড় টাকা রোজগার করতে চান, তাদের জন্য সরকার মুদ্রা যোজনা, স্বরোজগার যোজনা থেকে শুরু করে কম ইন্টারেস্টের কিন্তু লোন দিচ্ছে। সেগুলো দিয়ে কর্মসংস্থান কিছুটা কমবে। তাহলে ত্রিমুখী বা ত্রিধারা বা ত্রিশক্তি বিষয়টা আপনাদের একটু ক্লিয়ার হলো, অনেকে বুঝতে পারছিলেন না। হ্যাঁ, মেন টপিক তো বলে দিয়েছি শ্যাম ভাই, মেন টপিক বলে দিয়েছি। হ্যাঁ, আমুল কারখানাও আসছে। এটা সামনের দিনে এই যে সরকারি চাকরি হবে, সামনের দিনে কলকারখানায়, কোম্পানিতে চাকরি হবে, সামনের দিনে লোন এবং বিভিন্ন যোজনার মাধ্যমে লোন নিয়ে আপনারা নিজে স্বনির্ভর হতে পারবেন। এই 3 ভাবে ত্রিশক্তিতে কাজ হবে। আর মেন টপিক আমি বলে দিয়েছি অলরেডি, যে সামনের দিনে অপেক্ষা করতে হবে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে কোনো কিছু সিদ্ধান্ত টানার কোনো জায়গা নেই। 2025 নিয়োগ, পিটিআর 2025, এটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে এখন শেষ পর্যন্ত দেখতে হবে। ওবিসি মামলাটা তোলা তো একটা শুধু, এটা তো সময়ের বিয়ে ছিল। এটা তো আগেই বলা ছিল যে ওবিসি মামলা তোলা হবে। এটা তো একটা স্টের উপরে চলছিল, স্থগিত অর্ডারের উপরে চলছিল। এটা স্বাভাবিক রয়েছে, এটা নিয়ে আলাদা করে কিছু বলার নেই। হ্যাঁ, ত্রিফলা। যাই হোক, প্রত্যেকে চেষ্টা করুন। আর বলবো, দুটো একটা টিউশনিও বাড়ান যারা টিউশনি পড়াচ্ছেন না ইন্টারভিউয়ের কারণে। আর একটু যারা বয়স হয়েছে, বলবো পাশাপাশি কোথাও না কোথাও শুধুমাত্র ইন্টারভিউয়ের পড়া এটাও পড়ুন, সাথে সাথে কোনো না কোনো কাজে থাকার চেষ্টা করুন। কারণ এতটা বছর পেরিয়ে গেছে, আমি কথা বলতে বাধ্য হচ্ছি যে কোথাও না কোথাও একটা কর্মসংস্থান নিন, সব বেসরকারিভাবে, পার্ট টাইমভাবে সেখানে কাজ করতে থাকুন।
সামনের দিনে যখন ইন্টারভিউ হবে, ইন্টারভিউ দেবেন, এটুকু বলার। এটুকু বলার। এখন কোনোভাবেই কোন মামলায় কিভাবে সিদ্ধান্ত হচ্ছে এটা বলার সময় নয়। সামনের দিনে প্রত্যেকটা সব কিছু দেখতে পাবেন কি হচ্ছে না হচ্ছে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন। আগামীকাল রথ, হ্যাঁ, সবাই আনন্দ করুন। রথে আমিও যাই, রথ দেখি, এবং বৃষ্টি তো হবেই রথের সময়। সে সময় রথ মানেই একটু বাদাম, আপনার জিলিপি আর হচ্ছে পাঁপড় তো থাকবেই। পাঁপড় এটা থাকে, ছোটোবেলা থেকেই বাড়ির পাশে যাই। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। হ্যাঁ, যেটা বলছিলাম, যে আপনারা বলছিলেন যে 5 বছর যে ইয়ে আছে, যে 5 বছরের বিষয়টা যেটা বলবো, যে যে 5 বছর বেশি মানে আপনার সরকারি চাকরিতে বাড়ানো হয়েছে, সেটা কিন্তু আগামী 2 বছরের জন্য। এটা আপনাদের মাথায় রাখতে হবে। যে মনে করুন কারোর মনে করুন মানে 38 বছর বয়স, মানে সে 40 বছর হওয়ার পরও 5 বছর পাবে ঠিক এমনটা নয় কিন্তু। 38 বয়স যার, সে 2 বছর মানে মানে সে সুযোগ পাবে কি করে? মানে সে এই বয়সের ছাড়টা কিন্তু পাবে না। যার 40 বছর বয়স সে 2 বছর ছাড় পাবে। মানে জেনারেল কাস্টের ক্যান্ডিডেটদের কথা বলছি। মনে করুন যাদের মনে করুন ওবিসিদের মনে কথা 33 বছর পর্যন্ত তারা রিজার্ভেশন পায় বয়সের। এবার মনে করুন কারো 33 বছর বয়স হয়ে গেছে, সে কিন্তু 2 বছর পাবে। মানে আজকের দিনে যদি 33 বছর বয়স হয়, তাহলে আগামী 2 বছর পাবে। কিন্তু যার বয়স 25 বছর, যার বয়স 37 বছর, যার বয়স 38 বছর, তারা কিন্তু এই সুযোগটা পাবে না। মানে তাদের বয়স তো মানে 2 বছর, সামনের দিনে 2 বছরের জন্য 5 বছর বাড়ানো হয়েছে। যার বয়স 43, সে কিন্তু সামনে 2 বছর বয়স পাবে। মনে করো সে নিয়োগেই নেই, 43 বছর বয়স যার, মনে করুন কোনো পরীক্ষা দিতে পারছে না, জেনারেল ক্যান্ডিডেট, সে কিন্তু আগামী 2 বছরের জন্য সুযোগ পেতে পারে। আমার যেটুকু ধারণা, এটা আপনারা কমেন্ট করে বলতে পারেন। ও সরি, 33 নয়, 43 বছর বয়স, সরি, থ্যাংক ইউ। যার 43 বছর বয়স, ওবিসি ক্যান্ডিডেট 2010 সালের আগে, সে 43 বছর পাবে সুযোগ। এবার 43 বছর পর, মানে তার 43 যদি হয়ে যায়, আর হিসেবে সুযোগ পাওয়ার কথা নয়, কিন্তু আগামী 2 বছর সুযোগ পাবে। আর যে এসসি ক্যান্ডিডেট, এই যে জেনারেল ক্যান্ডিডেট, যার 40 বছর পাওয়ার কথা, তার যদি 40 বছর হয়ে থাকে আজকের ডেটে, মনে করুন কোনো নিয়োগে আসতে পারছে না, সে আগামী 2 বছরের জন্য সুযোগ পাবে। কিন্তু যার 35 বছর বয়স, যার 36 বছর বয়স, যার 38 বছর বয়স, তারা কিন্তু আগামী 2 বছর তাদের বয়সের কোনো কাজে লাগছে না, মানে তাদের প্রয়োজন হচ্ছে না। তারা কিন্তু অটোমেটিক্যালি, যারা জেনারেল কাস্ট ক্যান্ডিডেট 38 বছর বয়স, তারা 40 বছর পর্যন্ত স্বাভাবিক যেটা পাওয়ার পাবেন, কিন্তু 40-এর পরে গিয়ে যে 2 বছর পাবেন, এটা কিন্তু নয়। এটা অনেকের ক্লারিফিকেশন দরকার ছিল। আমার তো মনে হয় এটা আপনারা বলতে পারেন এটা, এই বিষয়টা নিয়ে। আর এনসিএল এর কথা বলবো, দেখুন এনসিএল যারা 2010 সালের আগে, আবারও বলছি, যদি অনগোয়িং প্রসেস থাকে তাহলে এনসিএল না লাগার সম্ভাবনাটা বেশি। আর যদি কোনো কারণে এটা কোনোভাবেই যদি চেঞ্জ করা হয়, তাহলে এনসিএল লাগতে পারে। কারণ সেন্ট্রালের পরীক্ষাগুলো দিতে গেলে কিন্তু এনসিএল লাগে। আর যেহেতু সেন্ট্রাল এবং আমাদের স্টেট একই সরকার, সুতরাং এনসিএলটা কিন্তু সামনের দিনে লাগবে। আপনারা চাইলে তুলে রাখতে পারেন। আর আপনারা বলছেন যে তুলতে গেলে কোন পরীক্ষা দেবো সেটা বলছে, এনসিএল বিষয়টা আমি একটু বলি। আমি ভাবছি লাইভ নয়, আমি এইসব বিষয় নিয়ে ছোট ছোট ভিডিও করব ভাবছি, সময়ের অভাবে হচ্ছে না। এনসিএলটা হচ্ছে আপনার যে ইনকাম, সেই ইনকামের উপর ভিত্তি করে এনসিএলটা, এর ভ্যালিডিটি হচ্ছে 1 বছর।
1 বছর ভ্যালিডিটি, খুব সম্ভব অর্থনৈতিক আর মার্চ মাস পর্যন্ত। তো এটা অ্যাপ্লিকেশন করতে গেলে এসডিও অফিসে আপনাকে কিন্তু একটা ক্রাইটেরিয়া আছে, যেটা এখানে আপনাকে দেখাতে হবে যে আপনি কোন পরীক্ষার জন্য এনসিএল চাইছেন। এটা অনেকে ভয় পাচ্ছে যে কোন পরীক্ষার জন্য তুলবো। আমি বলবো যে কর্মসংস্থানে তো প্রচুর পরীক্ষা আসছে, আপনি একটা কার্ড টিন করুন, একটা কাগজ কেটে দিন সেখান থেকে, কর্মসংস্থানের কাগজ, যে আমি এই পরীক্ষার জন্য আমি এই এনসিএলটা প্রয়োজন হচ্ছে। আর এনসিএল সার্টিফিকেটে কোনো পরীক্ষার নাম লেখা থাকে না, কোনো পরীক্ষা কি পরীক্ষা দিতে যাচ্ছেন এটা থাকে না। এটা আমরা জান 1 সপ্তাহের ব্যাপার। এবার এসডিও অফিসে এখন প্রচুর ভিড় হচ্ছে, এইসব কারণে অনেকে বিভ্রান্ত হয়ে পড়ছে, এনসিএল লাগবে এনসিএল লাগবে। 2010-এর আগে যারা, তারা এনসিএল তুলবেন, যাদের ওবিসি কার্ড ছিল। 2010-এর পর ওবিসি যারা, তাদের এনসিএল দেবেও না, তারা এনসিএল পাবেনও না, ঠিক আছে। এবার অনগোয়িং প্রসেস যদি থাকে সেক্ষেত্রে হবে কি হবে না এনসিএল, আমি সব পয়েন্টে পয়েন্টে কিন্তু সব বলে দিচ্ছি। অনগোয়িং প্রসেস যদি থাকে তাহলে 2010-এর পর ওবিসি তারা এনসিএল পাবে কি পাবে না সেটা ক্লারিফিকেশন পরবর্তীকালে দেখা যাবে। অনগোয়িং প্রসেস থাকলে আশা রাখি এনসিএল নিয়ে সমস্যা তৈরি হবে না, আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়। একজন বলছেন আন্দোলন হবে কি? দেখুন, আমি এর আগেও বলেছি, আন্দোলন কখন হয় এই কথাটা বলুন আপনারা। আন্দোলন করতে কখন রাজপথে নামে চাকরি প্রার্থীরা? দেখুন, সরকারকে বিভ্রান্ত করা, সরকারকে সমস্যায় ফেলা, সরকারের সমালোচনা করা, এটা কিন্তু আমাদের কাজ না। আবার এর আগেও সরকারের আমলেও বলেছি, এখনো বলছি, আমরা 2022 সালে বা সরকার বিরোধিতা করা, সারাদিন ধরে সকাল থেকে রাত পর্যন্ত সরকারি বিরোধিতা করা, এটা কিন্তু আমাদের কাজ না। 2018 সালের পর, 2018 সাল গেল, 19 সাল গেল, 20 সাল গেল, 21 সাল গেল, 22 সালের 11 ডিসেম্বর প্রাইমারি টেট হয়। তাহলে অলরেডি 18 সাল থেকে বঞ্চনার শিকার একটা শ্রেণী। তারপর পরীক্ষা হলো সেই 2022-এর 11 ডিসেম্বর আর 2023-এর 10 ফেব্রুয়ারি রেজাল্ট। এইবারে 10 ফেব্রুয়ারি রেজাল্ট হওয়ার পর কিন্তু আমরা রাজপথে নামিনি। তারপর কি হলো, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, আমাদের তখন তার আগে সাংবাদিক বৈঠক করে কি জানানো হলো যে এবার থেকে বছরে 2বার নিয়োগ হবে। গৌতম পাল মহাশয় ঘোষণা করেছিলেন এবার থেকে বছরে 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। প্রসঙ্গত বলে রাখি যে সেই সময় কিন্তু এক সময় প্রাইমারি সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য, অ্যারেস্ট হয়েছে। সেই সময় দুর্নীতির গন্ধ চারিদিকে, দুর্নীতির বারুদের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ছে, শিক্ষা দপ্তরের শিক্ষামন্ত্রী অ্যারেস্ট হচ্ছে। সেই সময়ে সরকার এই স্বচ্ছ টেট হিসাবে এই প্রত্যেকের বাড়ি বাড়ি ওএমআর দিয়ে গৌতম পাল মহাশয় তোদের পরীক্ষা নিয়েছিলেন। আমাদের চাকরি প্রার্থী বোনেদের, দিদিদের কানের, নাকের, হাতের চুড়ি থেকে শুরু করে কানের, নাকের যে সোনাগুলো তারা পরেন মেয়েরা, তাদেরকে খুলে রাখা হয়েছে। এমনকি পেন পর্যন্ত নিয়ে আমাদের ঢুকতে দেওয়া হয়নি। একটা পেন নিয়ে যাবেন বাড়ি থেকে, সেটাও নিয়ে ঢুকতে দেওয়া হয়নি, সেটা আমরা বাইরে রাখতে হয়েছে। জলের বোতলও নিয়ে যেতে দেয়নি, কারণ সেই সময়টা সিচুয়েশন দেখতে হবে। সেই তৃণমূল সরকার পরপর অ্যারেস্ট হচ্ছে, তখন সেই সময়ে আমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল এবং ঘোষণা হয়েছিল এবার থেকে বছরে 2বার নিয়োগ হবে, কোনো টেট পাস বসে থাকবে না। মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল গৌতম পাল, সেই সময় পর্ষদ সভাপতি। বাধ্য হয়ে রাজপথে নেমেছিলাম, পরপর আন্দোলন করেছি তখন আমরা। সেই 23 সাল গেল, ফুল 23 সাল, 12টা মাস গেল। 24 সাল পুরো 12টা মাস গেল। 25 সাল পুরো 12টা মাস গেল। আন্দোলন করব না, সেই কারণে ধারাবাহিক আন্দোলন হয়েছে। কিন্তু আজকে কেন আমরা এখন ফট করে রাজপথে নামবো? আমরা বঞ্চিত হয়েছে তৃণমূল সরকারের আমলে। শুধু এই টাইটেলটা গাজে দেখে বিচার করবেন না, যেটা সঠিক সেটা সঠিক। এই টাইটেলটা গাজে দেখে বিচার করবেন না, চাকরি হোক আর না হোক। আজ চাকরি পাবো কি পাবো না জানি না। প্রত্যেকেই নিজের পরিশ্রম, প্রত্যেকেই নিজের একটা কাজের জন্য আমরা এখানে আসছি, একটা কর্মসংস্থানের জন্য। কারোর হবে, কারোর হবে না, আবার হবে না।
মানুষের গড় আয়ু সব এক, যে চাকরি পাবে আর যে চাকরি পাবে না। আবারও বলছি, এখন আন্দোলনের জায়গা কোথায়? আমরা বঞ্চিত হয়েছে তৃণমূলের আমলে, আমরা বিজেপি সরকারের কাছে বঞ্চিত হয়নি। সামনের দিনে বঞ্চিত হলে দেখা যাবে। এই 2 মাসে, এই 65-67 দিনে আন্দোলন করে রাজপথে নেমে সরকারকে বিভ্রান্ত করার কোনো মানে হয় না আমার মনে হয়। আর যারা বলছে আন্দোলন আন্দোলন নামক, তারা বিভিন্ন জায়গায় ডেপুটেশন দেওয়া হচ্ছে। শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বলা হচ্ছে, মাননীয় মুখ্যমন্ত্রীও আমাদের পোস্ট দেখেন। সোশ্যাল মিডিয়া অনেকে বলে পোস্ট করেন, কে দেখে? সব লক্ষ্য রাখেন, সব লক্ষ্য রাখেন। সামনের দিনে ডেপ্রাইভ হলে অবশ্যই দেখা করব। সামনের দিনে কেউ বঞ্চিত হলে, সামনের দিনে এই 2022 সালে হলে দেখা হবে, কথা হবে। এখন সরকারকে বিভ্রান্ত করা, এখন সরকারকে সমালোচনা করার সময় এখনো আসেনি। আবারও বলছি, সেই আমলে কেন করা হয়েছিল? দীর্ঘদিন বঞ্চিত করে রাখা হয়েছিল বলে সপ্তাহে সপ্তাহে আন্দোলন হয়েছে। যেদিন বিধানসভায় গেট আটকানো হলো, সেই দিন আমার ব্রাত্য বসুর বাড়িতে গিয়ে, তার বাড়িতে পিছনের গেট দিয়ে তাদের বাড়িতে উঠোনে চলে গেছি, বাড়ির উঠোনে। সেদিন আমাদেরকে পুলিশ মেরেছে একভাবে। 15-20 জন 30 জন ছিলাম আমরা। গ্রামের দূর দূর গ্রামে বাড়ি, তারা কলকাতা শহর চেনে না। গুগল ম্যাপ দেখে দেখে আমরা সেই কালিন্দির বাড়িতে গেছি, শিক্ষামন্ত্রীর বাড়িতে গেছি। আইপিএস অনিশ সরকার মহাশয়, আইপিএস আপনারা দেখেছেন ফেসবুকে, ওনারা চলে এসছেন পুলিশ নিয়ে। তখন পরিস্থিতিটা কতটা খারাপ ছিল। নেপালের এই সমস্যাটা, নেপালের এই ঘটনা হয়েছিল, সেই সময় কিন্তু আন্দোলন করেছি আমরা। রানিং বাস থেকে নেমে গেছি আমরা। কত মেয়েরা পড়ে গেছে বাস থেকে, রানিং বাস থেকে। তবে ওই সরকারকে আমাদের কোনোভাবে বিশ্বাস করা ঠিক হয়নি। আজকে 6টা মাস আমাদের নিয়োগ হয়ে যেত। কি হবে, একদমই কি হবে বোঝা যাচ্ছে না। সামনের দিন অপেক্ষা করুন। নতুন সরকার, ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্র থেকে সাহায্য নেবে। আর আমাদের যে টাকা বরাদ্দ হয়েছে এডুকেশনে, যথেষ্ট। এই টাকার পরপর নিয়োগ হলে টেট পাস থাকবে না বসে। যদি পরপর সরকার নিয়োগ দেয়, যে টেট উত্তীর্ণ নিয়োগ দেবো আমরা, কেউ নিয়োগ পড়ে থাকবে না। প্রত্যেক যারা 82-89 থেকে শুরু করে যত কম নাম্বার পাক না কেন, প্রত্যেকেই চাকরি পাবে। অপেক্ষা করুন। এখন সিদ্ধান্তের কোনো জায়গা নেই, এখন আন্দোলনের কোনো জায়গা নেই। পাশাপাশি না বসে থেকে, অন্যের না সমালোচনা করে একটা কাজের মধ্যে ঢুকুন। কিছু শ্রেণী রয়েছে, এরা শুধু সারাদিন সমালোচনা করা, ফেসবুকে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে। কি হচ্ছে সামনের দিনে দেখুন। বললাম তো, নতুন সরকার, সিদ্ধান্ত আসার সময় কিন্তু এখনো হয়নি আমাদের। প্যানেল বের হওয়ার পরও কিন্তু আইনি লড়াই অনেক সময় জারি থাকে। বার্তা, এস রানা বলছেন যে একটা বার্তা দিতে পারে। দেখুন, এই যে সমস্যা ছিল গতকাল, সমস্যাটা পরিষ্কার হয়ে গেছে। এবারে দেখুন, আজকাল পরশু, মানে এই তো রাতের ছুটি রয়েছে, সামনের সপ্তাহটা দেখুন কিছু হতে পারে। আর সামনের সপ্তাহেও মানে দেখা হচ্ছে আমাদের পক্ষ থেকে, আমরা দেখব, কথা বলবো যে কি হতে চলেছে। এটুকু বলে শেষ করলাম। প্রত্যেকের যদি কোনো আঘাত করে থাকি বা কারো ছোট বড় কথা বলে থাকে, আশা করি আমার বের হয় না কথা। আমি যেটুকু বলি মন থেকেই বলি। কোনো এর মধ্যে কোনো আমি নিজে কোনো মানে কোনো আলাদা কিছু প্ল্যান করে বলতে হবে ফেসবুক লাইভে, এমনটা নয়। আপনারা আশা করি পরিষ্কার হয়ে যাবেন। যেগুলো বলেছি সামনের দিনে দেখুন। আর 33% মহিলা সংরক্ষণ এই নিয়োগ থেকে হবে কিনা, এটা সময়ের অপেক্ষা। আশা রাখছি হয়তো এটা হবে না, সামনের দিনে দেখা যাবে। আর চেষ্টা করুন, অন্যান্য শুধু সরকারি চাকরি নয়, অন্যান্য ক্ষেত্রগুলো আমরা দেখুন। ত্রিমুখী, ত্রিধারা, হ্যাঁ, এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা দেখুন অন্যান্য কোনো লোন নিয়ে কিছু করতে পারেন কিনা, কোনো বেসরকারি কাজ, এগুলো পাশাপাশিভাবে যারা আছেন দেখুন। কবে কী হবে দেখা যাবে ইন্টারভিউয়ের জন্য। আরও কিছু বলার থাকলে বলতে পারেন। আমি যাই হোক রেখে দিলাম। আবার সামনের দিনে অবশ্যই লাইভে আসবো। অবশ্যই শেষ পর্যন্ত যারা, কে বাদ যাচ্ছে কে বাদ যাবে না, কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত
দেখবো শেষ পর্যন্ত, অবশ্যই যেহেতু এতদিন পরিশ্রম করেছি শেষ পর্যন্ত আছি। প্রত্যেকের জন্য শুভকামনা, অনেক শুভকামনা।